আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব সৈয়দ ইশতিয়াক রেজা। জনাব ইশতিয়াক রেজা, আপনাকে আমাদের অনুষ্ঠানে প্রথমবারের মতো পেয়েছি। আপনাকে ধন্যবাদ। স্বাগত জানাচ্ছি, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জনাব ইশতিয়াক রেজা, আপনার সঙ্গে আমি সরাসরি আলোচনায় আসি। নতুন সরকার একটা প্রথমবারের মতো বাজেট দিয়েছেন। এই বাজেট নিয়ে নানাজন নানা কথা বলছেন। সাধারণ মানুষের একজন অভিব্যক্তি, আবার রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, যারা তাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, বিরোধী দল বলেন, তারা এক ধরনের কথা বলছেন, ব্যবসায়ীরাও নানা ধরনের কথাবার্তা বলছেন। তো আপনি দীর্ঘদিন ধরেই এই খাত নিয়ে কাজ করেন। আমার তো মনে পড়ে, আমার সাংবাদিকতা জীবনের শুরু থেকেই আপনাকে দেখে আসছি যে এই অর্থনৈতিক খাতের একজন খুবই জাদ্রেল রিপোর্টার আপনি ছিলেন। এখনো তো এগুলি নিয়ে আলোচনা করেন, কথা বলেন। আপনার মতামতটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা একটু জানতে চাচ্ছিলাম। আহ আপনার কাছে সব মিলিয়ে কেমন হয়েছে? অনেক ধন্যবাদ মাসুদ কামাল ভাই, এবং প্রথম শো হিসেবে আমিও খুব গর্বিত যে আমি জয়েন করতে পারলাম। দেখেন, কাঠামোগতভাবে আর 10টা বাজেটের মতন এই বাজেটও আগের মতোই হয়েছে, তেমন কোনো পরিবর্তন ঘটে নাই। তবে নতুন সরকার 20 বছর পরে বিএনপি তার বাজেট দিয়েছে, ফলে তার একটা জনতুষ্টির চেষ্টা আছে। আপনি দেখেছেন জনকল্যাণমুখী অনেকগুলো আহ প্রকল্প আছে, তার মধ্যে বিশেষ করে সামাজিক নিরাপত্তা খাতে তার অনেক বরাদ্দ বেড়েছে। তার একটা চেষ্টা আছে যে অর্থনৈতিক খাতে শৃঙ্খলা বজায় আনা, যেটা অর্থমন্ত্রী নিজেই বলেছেন যে আহ চতুর্থ বছরে গিয়ে তিনি সেটা দেখতে পাবেন, মানুষদের সেটা দেখতে পাবে। কিন্তু এই বাজেটের যে দুর্বলতাগুলো আমার কাছে চোখে পড়েছে, সেটা হলো 9,38,000 কোটি টাকা। এই বাজেট এই বাজেটটাকে সবাই বলছে খুব এম্বিশাস বাজেট, যে অনেক বড় বাজেট, কিন্তু বাস্তবে এই বাজেটটিও বড় নয়। আপনি জিডিপির আকারে যদি রাষ্ট্রীয় ব্যয় চিন্তা করেন, তাহলে মাত্র 13%। অর্থাৎ আমাদের যেখানে দরকার 30%-এর মতন, সেখানে আমরা 34%, কেউ কেউ বলে, সেখানে আমরা মাত্র করতে পারছি 13%। আমাদের দীর্ঘদিনের একটা লক্ষ্য ছিল এটাকে 20-21% নিয়ে যাওয়া, সেটা আজ পর্যন্ত আমরা পারিনি, এবং এই বাজেটেও সেই লক্ষ্যমাত্রাটা হয়নি। এবং এই যে জিডিপির আকারে বাজেটের আকার, জিডিপির তুলনায় এটা কিন্তু ভুটানেরও নিচে, দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, এমনকি ভুটানেরও নিচে, পাকিস্তানও আমাদের চেয়ে বেশি করে। আরেকটি হলো বাজেটের যে রাজস্ব লক্ষ্যমাত্রা, 7,00,000 কোটি টাকা, 6,95,000 কোটি টাকার যে রাজস্ব লক্ষ্যমাত্রা, এটি কোনোভাবেই যে আদায় হবে না সেটা নিশ্চিত জেনেই কিন্তু এই লক্ষ্যমাত্রাটা দেওয়া হয়েছে। এবং বর্তমান যেটি চলতি অর্থ বছর যেটি, সেখানে মাত্র 4,00,000 কোটি টাকা আদায় হয়েছে। এখন বর্তমান বছরে যদি 4,00,000 কোটি টাকা হয়, আগামী বছরে সেটা 7,00,000 কোটি টাকা হয়ে যাবে, সেটা নিশ্চয়ই কোনো ম্যাজিক্যাল কোনো কিছু হবে না, স্বাভাবিক কারণে এখানে পিছিয়ে পড়বে। এবং মাসুদ কামাল ভাই, আপনার মাধ্যমে একটা কথা বলি, যেটা খুব বলে না কখনো। প্রতি বছর এনবিআর এর জন্য একটা রাজস্ব লক্ষ্যমাত্রা দেওয়া হয়, পরবর্তীতে সেটা সংশোধন করা হয়। সংশোধিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে না। আপনি খেয়াল করে দেখেন, এই বিষয়টা কোথাও কোনো জবাবদিহিতার প্রয়োজন নেই। কেন বিরাট লক্ষ্যমাত্রা দেওয়া হলো, কেন সে সংশোধন করলো, এবং সেটা যে সে পারলো না, এই জন্য তাকে কিন্তু কোথাও জবাবদিহিতা করতে হয় না। পার্লামেন্টে এই নিয়ে কোনো আলোচনা নেই, এমপিরা এটা প্রশ্ন তোলে না, এবং প্রত্যেকবারই বিশাল এক লক্ষ্যমাত্রা দিচ্ছে। এই লক্ষ্যমাত্রা অর্জন না করার কারণেই বাজেট শেষ পর্যন্ত জনগণের জন্য তেমন কিছু আসলে ফলাফল আনবে না। আর একটা হলো, বাজেটটা খুব নিপীড়নমূলক একটা রাজস্ব কাঠামোর উপরে নির্মিত, একটা পরোক্ষ কর নির্ভর বাজেট। পরোক্ষ কর মানে আপনি ভ্যাট এর মাধ্যমে বেশি টাকা আদায় করছেন। ভ্যাটের সমস্যাটা হলো, মাসুদ কামাল একটা মগ কিনলে যে টাকা ভ্যাট দিচ্ছে, রাস্তার রিক্সাওয়ালা সেই মগটা কিনলে একই ভ্যাট দিচ্ছে। এবং এই যে পরোক্ষ কর, এটির মাধ্যমে পুরো জনগণকে একটা জালের বিস্তারে আটকে ফেলা হয়েছে। কিন্তু প্রত্যক্ষ কর, যারা সত্যিকারে ট্যাক্স দিতে পারে, 18 কোটি মানুষের মধ্যে মাত্র 1% লোক ট্যাক্স দিচ্ছে, তাদের ট্যাক্সটা কম হওয়াতে আমার ট্যাক্স জিডিপি রেশিও এখন আফ্রিকার চেয়েও কমে গেছে, দক্ষিণ এশিয়ার তো সর্বনিম্নই। সুতরাং বাজেট এটিকেও কোনোভাবে অ্যাড্রেস করে নেয় যে কর কিভাবে আসবে, প্রত্যক্ষ কর কিভাবে বাড়াবে। কর জাল বিস্তার করছে, এবং সেটা শেষ পর্যন্ত নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত তাদের ঘাড়ে একটা বড় ধরনের চাপ সৃষ্টি করবে, কারণ পরোক্ষ করের বিস্তারটাই বেশি। বাজেটের আরেকটি হলো যে ক্ষুদ্র 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 বেশ কিছু ভালো প্রকল্পটি অগ্রাধিকার করা হয়েছে, এটি আমি মনে করি যে খুবই ভালো। বাজেটের আরেকটা দিক হলো যে বাজেট বেশ কিছু
ছোট ছোট প্রকল্প হাতে নিয়েছে আহ, আহ, দরিদ্র মানুষের জন্য, সেটাও বেশ ভালো। কিন্তু আহ, ঝামেলা যেটা হয়েছে যে সেটা হলো যে বাজেট আসলে শেষ পর্যন্ত আমাদেরকে আহ তেমন কিছু কেন দিতে পারছে না, তার কারণটা হলো যে এই বাজেটটা আমলাতন্ত্র নির্ভরতা, এবং দেখেন বাজেটের প্রায় 46% মানে মানে 50% চলে যাচ্ছে পরিচালন ব্যয়, অর্থাৎ আমলাদের বেতন ভাতা ইত্যাদি খাতে চলে যাচ্ছে, এবং সেটা আহ, থেকে বের হওয়ার কোনো রাস্তা আমার কাছে মনে হয় না যে আমরা এই বাজেটে কোনো দিক নির্দেশনা আছে। তারপরেও আমরা বলবো নতুন সরকার, তার একটা বাজেট এসেছে এবং অনেকগুলো জনকল্যাণমুখী পদক্ষেপের চেষ্টা আছে। সবচেয়ে বড় কথা, এই বাজেটে যদি অর্থনৈতিক খাতে শৃঙ্খলা বজায় করতে পারে এবং পেরিফেরি খাত যেগুলো বিশেষ করে ব্যাংকিং খাতে যদি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে, কারণ বাজেটের প্রায় 50%ই কিন্তু ব্যাংকিং খাত নির্ভর, এবং 1,12,000 কোটি টাকা ব্যাংক থেকেই নিতে হবে। সব মিলিয়ে আহ বাজেটে প্রত্যাশার জায়গা অনেক, কিন্তু সক্ষমতার জায়গা সাংঘাতিকভাবে সীমিত। জি, আমি এখন একটু বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের যে মূল্যায়ন, সেই ব্যাপারে আপনার মূল্যায়নটা জানতে চাচ্ছি। যেমন জামাতে ইসলামের যিনি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তিনি একটা কথা বলেছেন যে এই প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী, বিদেশি ঋণ নির্ভর ও লুটপাটের বাজেট। এই লুটপাটের বাজেট এই শব্দটা কিন্তু আমরা বহু বছর ধরে শুনে আসছি, যে বিরোধী দল যারা আছেন তারা তাদের বিশ্লেষণে এই কথাটা বলবেন যে লুটপাটের বাজেট। তো আপনি এই তিনটা পয়েন্টে, যে উচ্চাভিলাষী, বিদেশি ঋণ নির্ভর ও লুটপাটের বাজেট, এটা একটু ব্যাখ্যা করবেন? লুটপাট কথাটা রাজনৈতিক বক্তব্য আমার কাছে যেটা মনে হয়, ওনারা কোন কারণে এটি বলেছেন, বাজেটে লুটপাটের কোনো চিহ্ন আমি সেভাবে দেখতে পাইনি। কিন্তু বাজেট উচ্চাভিলাষী, আমাদের বর্তমান কাঠামো অনুযায়ী রাজস্ব যে সক্ষমতা আছে সেই অনুযায়ী এই বাজেট উচ্চাভিলাষী, এবং 3 লাখ কোটি টাকার যে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে, সেখানে 1.5 লাখ কোটি টাকার মতন থোক বরাদ্দ রাখা হয়েছে। সম্ভবত গোলাম পারওয়ার সেটাকে লুটপাট হিসেবে চিহ্নিত করেছেন, কারণ এই জায়গাগুলো সেইভাবে স্বচ্ছ থাকে না। অর্থাৎ থোক বরাদ্দ যে সরাসরি সরকারের নিজের কেন্দ্রের হাতে সীমাবদ্ধ থাকে, এবং আনএপ্রুভ প্রজেক্ট, যেটাকে অননুমোদিত প্রকল্প, সেগুলো খাতে অনেক বরাদ্দ চলে যায়। সম্ভবত উনি সেটাকে মিন করেছেন। গোলাম পারওয়াররা যে কথাগুলো বলেন, তারা কিন্তু কাঠামোগত সংস্কারের কথাও বলেন না। একটা অদ্ভুত ব্যাপার হলো, রাজস্ব বাজেট সংসদে আলোচনা হয়, উন্নয়ন বাজেট কিন্তু সংসদে আলোচনাও হয় না। আর কোনো আলোচনা ছাড়া সেই টেবল শুধুমাত্র দেওয়া হয় এমপিদেরকে। বাজেটে আমার কাছে মনে হয় এটা আরেকটা দুর্বলতা, যেটি জনগণের জন্য ব্যয় হচ্ছে। কারণ রাজস্ব খাত তো চলে যাচ্ছে বেতন ভাতাতে, উন্নয়নটা হলো মানুষের জন্য, সেটাই কিন্তু আলোচনা হচ্ছে না সংসদে। এই পরিবর্তনটাও তো, এই সংস্কৃতির পরিবর্তনটাও তো আমরা এবার আশা করেছিলাম, যেহেতু একটা রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। গোলাম পারওয়াররা কিন্তু সেটা বলেন না যে আমরা উন্নয়ন বাজেট সংসদে আলোচনা করতে চাই, খোলামেলা আলোচনা করতে চাই। ওনারাও কাঠামোর বাইরে যান না। আরেকটা হলো উচ্চাভিলাষী। আমরাও বলছি উচ্চাভিলাষী কারণ সক্ষমতার জায়গা থেকে উচ্চাভিলাষী, এটা অর্থনীতিবিদরাও বলেছে। ঋণের নির্ভরতা বাজেটে থাকবে, এবং আমাকে দেখতে হবে যে ডেফিসিট 5%-এর বেশি জিডিপিতে যাচ্ছে না। এই সরকার সেটাকে 3.5% মতন মানে লক্ষ্যমাত্রা স্থির করেছে। যদি 5% হয়, সেটা বড় ধরনের সমস্যা তৈরি করবে বলে আমরা মনে করি না, কারণ গ্লোবাল স্ট্যান্ডার্ড এটা অ্যাকসেপ্টেবল। তবে ঋণ তো নিতে হবে, ডেট সার্ভিসিং দিতে হবে। আপনি নিশ্চয়ই অর্থমন্ত্রীর বক্তব্য খেয়াল করেছেন, চলতি অর্থ বছরে 1 লাখ কোটি টাকার বেশি কিন্তু ঋণের সুদ পরিশোধ করতে হয়েছে। ঋণ তো নিতেই হয়, ঋণের সুদ পরিশোধ করা যে কত বড় একটা সাংঘাতিক ব্যাপার হয়ে দাঁড়ায়, এবং সেখানে যদি অর্থনীতিতে কাঙ্ক্ষিত সাফল্য না আসে, আপনার শিল্প খাত, আপনার সেবা খাত, এগুলো যদি পারফর্ম না করে, শেষ পর্যন্ত কিন্তু কর্মসংস্থান হবে না, ব্যক্তি খাতের বিকাশও ঘটবে না। এবং বর্তমানে ব্যক্তি খাতের ঋণ প্রবাহ মাত্র 4% নেমে এসছে, যেটা ঐতিহাসিকভাবে সর্বনিম্ন। গোলাম পরওয়ার সাহেব সেটাই বলতে চেয়েছেন যে বেশি বৈদেশিক ঋণ নির্ভর হওয়ার কারণে, ব্যাংক থেকে সরকার ঋণ নেওয়ার কারণে ব্যক্তি খাত প্রভাবিত হবে নেতিবাচক ভাবে। তাতে কর্মসংস্থান এবং সম্পদ সৃষ্টিতে এই বাজেট তেমন একটা ভূমিকা রাখতে পারবে না। আরেকজন বিরোধী দলীয় নেতা, এনসিপির আহ্বায়ক মিস্টার নাহিদ ইসলাম, তিনি একটা কথা বলেছেন, বেশ মুখরোচক কথা, যে এই বাজেট চানাচুরের মতো খেতে মজা, কিন্তু কোনো পুষ্টিগুণ নেই। মানে অর্থনৈতিক সংস্কার এই বাজেট দ্বারা সম্ভব হবে না।
এ ধরনের কিছু কথা বলেছেন। আবার বাম সংগঠনগুলো দেখলাম, বাম ছাত্র সংগঠনগুলো বলেছে যে এই বাজেটে নাকি বরাবরের মতো শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। এই দুটো মন্তব্যের ব্যাপারে আপনার মূল্যায়নটা কি? শিক্ষা খাতে কিন্তু এই প্রথম বেশি বরাদ্দ হয়েছে, 1% বেশি গেছে, এবং এই সরকারি এই বাজেটেই সেটা করেছে। কিন্তু স্বাস্থ্য খাত বাজেট বেড়েছে। আমি বাম ছাত্র সংগঠনগুলোর আলোচনা থেকে প্রথমটা করি, তাদের প্রত্যাশার জায়গা থেকে তারা ঠিকই বলছেন যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আমরা একসময় বলতাম বাজেটের 8% দিতে হবে, কিন্তু বাস্তবতা হলো সেটা দেওয়া যাচ্ছে না। আর একটা বড় বাস্তবতা হলো যেটুকু দেওয়া হয় মাসুদ কামাল ভাই, সেটাও বাস্তবায়ন হয় না। বছর শেষে দেখা যায় সেখানে স্বাস্থ্য খাতে বিশেষ করে একটা বড় অংশ সিস্টেম লস হয়, এবং আপনি জানেন সিস্টেম লস মানেই হলো দুর্নীতি। এবং স্বাস্থ্য খাতে দুর্নীতি দূর না করে বাজেট বাড়ালে কিন্তু কোনো কাঙ্ক্ষিত ফল আসবে না। অবকাঠামোগত দিক থেকে চিন্তা করলে আমাদের কিন্তু গ্রামীণ অবকাঠামো পর্যন্ত, গ্রামীণ পর্যায় পর্যন্ত অবকাঠামো আছে। কিন্তু আমাদের দক্ষিণ এশিয়া আমাদের মতন স্বাস্থ্য অবকাঠামো খুব কম দেশেরই আছে, কিন্তু স্বাস্থ্য সেবা কিন্তু সেখানে নাই। স্বাস্থ্য সেবার জায়গাটা যদি নিশ্চিত করা যায় শুধু বাজেট বাড়িয়ে, এটা আসলে ঠিক করা যাবে না। শিক্ষাক্ষেত্রেও তাই, ফেসিলিটিস ডিপার্টমেন্ট অনেক অনেক স্কুল করছে। আপনি গ্রামে গঞ্জে গেলেই দেখবেন প্রচুর স্কুল করা হয়েছে এবং সুন্দর, বিল্ডিং গুলো খুব সুন্দর দেখতে, কিন্তু ছাত্র নাই, শিক্ষক নাই পর্যাপ্ত পরিমাণে। উদ্বেগের জায়গা থেকে ঠিক আছে, কিন্তু বাস্তবতার জায়গা থেকে সরকারকে কিন্তু এগুলো ঠিক করতে হবে। সম্প্রতি আমি একটা রিপোর্টে দেখেছি এমন স্কুল আছে মাত্র 16 জন ছাত্র, অথচ বিশাল এক বিল্ডিং। যে ছাত্র পাচ্ছে না কেন স্কুলগুলো, সরকারি বেসরকারি বা এমপি মুক্ত স্কুলগুলো? ফেসিলিটিস বিভাগ তো ঠিকই তৈরি করছে। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেট বাড়াতে হবে ঠিকই, কিন্তু কোয়ালিটি বাজেট দিতে হবে। বাজেট দিলাম আর বাজেট ল্যাপস হয়ে গেল, সেটা আমার কাছে মনে হয়। আর আমাদের কাছে বাজেট মানেই হয়ে গেছে কি, উন্নয়ন মানেই শুধু বিল্ডিং বানানো, অবকাঠামো বানানো। কিন্তু বাজেট তো আসলে শেষ পর্যন্ত দিন শেষে মানুষের জন্য, মানুষের উন্নয়নে সেটা কবে কতটুকু কাজে লাগছে। আজকে হামে শিশু মারা যাচ্ছে, মফস্বলে কোথাও আইসিইউ পাচ্ছে না, তাহলে আমি এত বছর যে বরাদ্দ দিলাম সেটা কোন কাজে লাগলো? মফস্বল এলাকাগুলোতে আইসিইউ নাই কেন? এখন সরকার, নতুন সরকার 10টি নতুন আইসিইউ চালু করতে যাচ্ছে, যেটা আজকে থেকে চালু হবে। আমি তো মনে করি প্রতিটি জেলায় অসংখ্য আইসিইউ থাকা দরকার, কারণ আমরা খুবই ঝুঁকির মধ্যে থাকি কোনো না কোনো, বিশেষ করে দরিদ্র মানুষ। এবং আউট অফ পকেট এক্সপেন্ডিচার, যেটাকে গ্লোবালি চিহ্নিত করা হয় স্বাস্থ্যের ক্ষেত্রে, আপনি জানেন আপনার আমার পকেট থেকে, সাধারণ মানুষের পকেট থেকে, একদম দিনহীন মানুষ, সে যদি ঢাকা মেডিকেল কলেজ যায়, 70 টাকা, মানে 100 টাকা খরচ হলে 70 টাকা তার পকেট থেকে যায়। অথচ আমরা বলছি ফ্রি চিকিৎসা, সরকারি হাসপাতালে নাকি ফ্রি চিকিৎসা, অথচ এটা 70% মানুষ নিজে দেয়। বাংলাদেশের মতো এত বেশি নিজে স্বাস্থ্য সেবা বহন করে, খরচ বহন করে, এরকম জাতি আফ্রিকাতেও নেই। সুতরাং আমরা বাজেটটা সেই কারণেও স্বাস্থ্যখাতে বাজানো দরকার, কিন্তু এর ব্যবহারটা কতটুকু হচ্ছে সেটা একটা। নাহিদ ইসলাম যে কথা বলেছেন, আমি আমি খুব আশা করেছিলাম যে উনি একদম তথ্য দিয়ে বাজেটের বিশ্লেষণ করবেন। হয়তো সংসদে আমরা বাজেট বিশ্লেষণের দিকতেও পাবো তারা যখন আলোচনা করবেন। কিন্তু আমি যেটা দেখি যে সবাই খুব মুখরোচক কথা বলতে পছন্দ করেন। বাজেট যেটা অর্থনীতি, এবং অর্থনীতি যে রাজনীতির সাথে সম্পর্কিত, রাজনীতি অর্থনীতিকে না বুঝলে, অর্থনীতি রাজনীতিকে না বুঝলে যে মিসম্যাচটা হয় আমাদের, সেটাই ঘটেছে। কিন্তু সুন্দর করে বাজেট ঘটনের, বাজেট পড়ার সময় আমি দেখলাম মিছিল বেরিয়ে গেল, গণবিরোধী বাজেট, বাজেট মানি না। এই জায়গা থেকে তো আমি, আপনি বোধহয় এটা ছোটবেলা থেকে দেখে আসতেছি এবং সাংবাদিকতায় তো দেখে আসছি। এবং আমার এখনো মনে আছে আমি কভার করতে যেতাম যে গুলিস্তানে সকালবেলা লেখা হতো গণবিরোধী বাজেট মানি না। বাজেট পেশ হবে বিকালবেলা, আমরা দেখতাম সাইনবোর্ড তৈরি হচ্ছে, ব্যানার লেখা হচ্ছে সকালবেলা। আমার নিজের কভার করা সেই জায়গা। এই জায়গা থেকে এখন পর্যন্ত আমরা বেরোতে পারি। আমি আশা করবো রাজনীতিবিদরা একদম রিয়েল ফিগার আউট করবেন বাজেটটাকে, সত্যি সত্যি জনগণকে সহজ করে বুঝিয়ে দেবেন এই বাজেট সত্যি ব্যবসা বান্ধব কিনা, এই বাজেট সত্যি সত্যি মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করবে কিনা। এর বাইরে তো মানুষের কিছু চাওয়ার নাই, জিনিসপত্রের দাম কমবে কিনা। জিনিসপত্রের দাম আসলে সেভাবে শেষ পর্যন্ত কমবে না, কারণ মূল্যস্ফীতি এখন 9%-এর কাছাকাছি। সেটা সরকার 7.5% নামিয়ে আনতে চায়। কিন্তু এই বাজেট সেটা কেন সহায়ক হবে না, সেটা হলো যে এই বাজেট কোনো প্রণোদনামূলক কিছু করতে পারছে না। দিন শেষে মানুষের পকেট থেকে টাকা নেবে, আর মানুষ যখন তার পকেট থেকে টাকা দিতে শুরু করবে, পরোক্ষভাবে সরকারকে জানতেও পারবে না যে তার আয়টা কমে যাচ্ছে। এই পরোক্ষ কর নির্ভরতার বাজেট থেকে বের হওয়া জরুরি। জি, আরেকটা ব্যাপার আপনি দুবার বলেন, আমি শুনলাম যে আপনি
কর্মসংস্থানের তেমন কোনো সম্ভাবনা দেখছেন না বলে এক ধরনের উদ্বেগ প্রকাশ করলেন। আমরা কিন্তু এটাও দেখলাম যে আমাদের বিদেশি কর্মসংস্থানও খুব সুন্দর, বিদেশি বিনিয়োগ আমাদের এখানে কিন্তু তেমন কোনো সম্ভাবনা আমরা দেখছি না। অথচ আমাদের এই বংশোদ্ভূত ভদ্রলোক উনি ভারতে প্রায় $30 বিলিয়ন মতো বিনিয়োগ করছেন। তো বিনিয়োগ করার জন্য উনি নিজের দেশকে না নিয়ে অন্য একটা দেশে গেলেন। আমাদের এখানে কি বিনিয়োগের মতো সেরকম অনুকূল পরিবেশ আমাদের সরকার নিশ্চিত করতে পারেনি নাকি? প্রথম কথা হলো যে কর্মসংস্থান করতে হলে ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়তে হবে, কিন্তু ব্যক্তি খাতের ঋণ প্রবাহ কমে যাচ্ছে এবং সেটা আরো কমবে, কারণ সরকার বড় আকারে ঋণ নেবে ব্যাংক খাত থেকে। ব্যাংক সরকারকে ঋণ দিলে এটা গ্যারান্টেড যে এখান থেকে সে টাকাটা ফেরত পাবে। ব্যক্তি খাতে সেই জায়গাটা নেই এবং ঋণ দিতে পারবে না, তার কাছে পর্যাপ্ত ক্যাপিটালই থাকবে। এটা হলো কথা। যদি ঋণ এভাবে নিতে থাকে সরকার, তাহলে ব্যক্তি খাত ঋণ পাবে না, কর্মসংস্থানও হবে না, বিকাশ হবে না। আরেকটা কারণে বাংলাদেশে রবিন খুদার মতো লোকজন $30 বিলিয়ন, যেটা আমাদের সম্পূর্ণ পুরো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের সমান, সেটি তারা ভারতে বিনিয়োগ করতে যাচ্ছেন। উনি বাংলাদেশের একজন মানুষ, সিরাজগঞ্জের মানুষ, বড় হয়েছেন ঢাকাতে, স্কুল কলেজ ঢাকাতে। তো সেই মানুষটা তো বাংলাদেশকে চিনে। তিনি একজন সফল উদ্যোক্তা, তিনি অস্ট্রেলিয়াতে খুবই বড় আইটি কোম্পানির এখন মালিক। ভারতের যে বিশাল ডিজিটাল মার্কেট, সেটা নিশ্চয়ই বাংলাদেশের সমান না, সুতরাং তিনি এটা ভেবে চিন্তেই ভারতে কিন্তু গিয়েছেন। এর বাইরে যেটা, সেটা হলো ভারতে আমলাতন্ত্রের দৌরাত্ম্য কিন্তু আমাদের তুলনায় অনেক কম। এখানে একটা বিনিয়োগ রেজিস্ট্রেশন করা থেকে শুরু করে, অনুমোদন নেওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত উৎপাদন শুরু করা, যে বিশাল জটিলতা, সেটির অনেক বিদেশি বিনিয়োগকারীদের জন্যই এটা খুব স্বস্তিদায়ক নয়। এবং আমরা দেখলাম ডক্টর ইউনূসের আমলে যে একজন ব্যাংকারকে উড়িয়ে এনে সিঙ্গাপুর থেকে বিনিয়োগ বোর্ডের সভাপতি করলেন, বিডার সভাপতি করলেন। তিনি কিন্তু খুব চমৎকার প্রেজেন্টেশন করেছেন। আকাশ থেকে তিনি ডাইভ দিতে পারেন, কিন্তু আকাশ থেকে তো আসলে বিনিয়োগ আসে না, বিনিয়োগ মাটি ফিরে ওঠে না, বিনিয়োগটা করতে হয়। বিনিয়োগের জন্য সেই জায়গাটা তৈরি হয় নাই এবং তৈরি হতে পারছেও না। আমার ইউটিলিটি প্রবলেম, আমার ব্যাংকের ক্রেডিটের প্রবলেম, আমার এখানে লেবার মিলিটেন্সি অনেক বেশি, সবকিছু মিলিয়ে বিনিয়োগের পরিবেশটাও নাই এবং বিনিয়োগ করার মতন আসলে যে উদ্যম দরকার। আরেকটি কথা, সবাই বিদেশি বিনিয়োগ করে। মাসুদ কামাল ভাই, আপনি বলেন, যতক্ষণ পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীরা দেখবে যে দেশি বিনিয়োগকারীরা স্বস্তিতে আছে, তখন তারা উদ্যমী হবে যে আমি বাংলাদেশে চাই। বাংলাদেশে দেশি বিনিয়োগ কি বাড়ছে? আমাদের একে আজাদ, একটা বিশাল শিল্প গোষ্ঠীর প্রধান, তিনি কি বললেন? উনি সম্প্রতি বলেছেন তিনি 40,000 কর্মী ছাঁটাই করবেন, ইতিমধ্যে 10,000 কর্মীর একটা মনে করছেন যে প্রাথমিকভাবে করতে হবে। আল মুসলিম গ্রুপ সম্প্রতি প্রায় 20,000 কর্মীর বেশি ছাঁটাই করেছে। 5ই আগস্টের পরে একের পর এক কারখানা বন্ধ হয়েছে এবং সেগুলো খোলার কোনো নাম নেই। এবং বাংলাদেশে কিন্তু বিনিয়োগ যারা করে, সম্প্রতি আরেক ব্যবসায়ী বলেছেন ব্যবসা করা একটা অপরাধ। তো স্থানীয় ব্যবসায়ীরা যখন এমন একটা ইমেজ তৈরি করেন যে ব্যবসা করা অপরাধ, ব্যবসা করলে নিরাপদ থাকা যায় না, তখন বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু আসে না। বিদেশিরা যে আসবে, এখানে সফল ব্যবসায়ীদের সাথে কথা বলে তারা যখন নিরুৎসাহিত করবেন, আসলে এখানে কিন্তু কোনো বিনিয়োগ আসবে না। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সৈয়দ ইশতিয়াক মির্জা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বাজেট এবং আমাদের দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি সে সম্পর্কে সৈয়দ ইশতিয়াক মির্জার বিশ্লেষণ। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের কোনো ভিন্ন মত থাকলে আমাদের লিখে পাঠাবেন, আমরা এগুলো নিয়ে পরবর্তী সময়ে আলোচনার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। এখন এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।